নমস্কার। কি বলবো তাই ভাবছি। আজকে সারাদিন কবিতা পড়ার কোনো সময় পাইনি। তার আগে আমি খুব কাজের চাপের মধ্যে ছিলাম। অকাজের লোক কাজ করেছে এ কথা বললে কি কেউ বিশ্বাস করবেন? একদমই তা নয়। অকাজের লোক অকাজই করে, অকাজের লোক দিয়ে কাজ হয় না। এটা সব সময়ের জন্য নির্দিষ্ট। তাহলে আজ সারাদিনের সময় পেলাম না কেন? অকাজ করার সময় পেলাম না কেন? কারণটা হচ্ছে কাজ আজ আমার চারদিকে ঘোরাফেরা করেছিল। প্রচুর কাজ আমার চারদিকে আজ ঘোরাফেরা করছিল, যারা আমাকে অকাজ করার অনুমতি দেয়নি। সেই জন্যে আজকে সারাদিনে কবিতা পড়া এবং তার ভিডিও তৈরি করা এসবের কোনো সময় পাইনি। তো একটা দিন বাদ চলে যাবে। সেই ত্রুটিটুকু থেকে, তথাকথিত ত্রুটি, আসলে তো ত্রুটি নয়, অকাজ করতে না পারা তো সাফল্যের কথা হওয়ার কথা। তো যাই হোক, আমার কাছে অকাজ না করতে পারাটা একটা ত্রুটি। তো অকাজ যে করতে পেলাম না, তার জন্যে যে ত্রুটি হলো, সেই ত্রুটি থেকে মুক্ত থাকার জন্যে অন্তত কিছু না কিছু একটা পড়ে ভিডিওটা করা দরকার। তো ঘরে এলুম, এইমাত্র ঘরে ঢুকলাম। ঘরে ঢুকেই ভাবলাম যে কিছু একটা করে নিই, কিছু একটা পড়ে নিই। তো হাতের কাছে একটা অনেক দিনের পুরনো পত্রিকা এলো। আমার এক ছোট ভাই নবীন দাস, যিনি এখন আর ছোট নেই, তখন তিনি অনেকটা ছোট ছিলেন। তো সেই ছোট ভাই একটি পত্রিকা তখন করতেন, দৃষ্টিক্লোন। এটা দৃষ্টিক্লোনের বোধহয় ৯ নম্বর সংখ্যা, বইমেলা সংখ্যা ১৪১৬, মানে ২০১০-এর। মানে মোটামুটি ধরতে পারেন ১৫ বছর আগের পত্রিকা। সেই নবীন দাস, তখন আজকের নবীন দাসের যে বয়স তার থেকে ১৫ বছর বাদ দিন, তখন সে একজন যুবক। এখনও সে যুবকই। তো ওই আর কি আমাদের কাছে। তো যাই হোক, নবীন দাস এই পত্রিকার সম্পাদক। পত্রিকার প্রচ্ছদ করেছিলেন স্বরূপ চক্রবর্তী, স্বরূপকে সবাই চেনেন। আর নামাঙ্কন করেছেন নাসের হোসেন, কবি নাসের হোসেনকেও আপনারা সকলেই চেনেন, জানেন। এই কবিতাটির সম্পর্কে, এই পত্রিকাটির সম্পর্কে এই পরিচিতি দেয়া গেল। এখন এখানে বেশ কিছু কবিতা আছে, বেশ কিছু প্রবন্ধও আছে। যেমন সোমনাথ হোরের উপরে একটি ক্রোড়পত্র আছে। সেখানে সোমনাথ হোরকে নিয়ে অনেকে লিখেছেন। যেমন নাসের হোসেন লিখেছেন, যুধাজিৎ সেনগুপ্ত লিখেছেন, উৎপল চক্রবর্তী তিনিও লিখেছিলেন। এরকম সব খ্যাতনামা লোকেদের, তপন ভট্টাচার্য, সোমনাথ হোরের শিল্পকলা এবং তার জীবন, তার ব্যক্তিত্ব, তার মনন, তার মেধা ইত্যাদির ওপরে এই প্রবন্ধগুলি আছে। তো প্রবন্ধ পাঠ তো ভিডিও করে কাউকে পড়ানো শোনানো সম্ভব নয়, যেখানে কবিতাই শোনাতে পারি না, অল্প একটুখানি পরিসরের জিনিস। আচ্ছা, কিছু গল্প, দু একটি গল্প বোধহয়, না কবিতা ভাবনা, কবিতা ভাবনা রয়েছে দেখছি। আসলে বহুদিন আগেকার পত্রিকা এটি। আমি এই পত্রিকাটি সম্পর্কে একদম বিস্মৃত হয়ে গিয়েছিলাম। আমার কাছে আর বিশেষ কিছুই মনের মধ্যে ছিল না। হঠাৎ করে পত্রিকাটা আজকে হাতে পেয়ে গেছি। এখান থেকে
আমি দুটো ভিডিও করব। এই পত্রিকাটা থেকেই দুটো ভিডিও করব, পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে। প্রথমে আমি এই পত্রিকায় আমার 4টে কবিতা ছিল, 4টে লেখা ছিল, কবিতা না বললে লেখা বলাই ভালো। 4টে লেখা ছিল এবং এই লেখাগুলি আমার সংরক্ষণে কোথাও নেই, আমার সংগ্রহে নেই। তো যাই হোক, সেগুলো আমি পড়ছি। মতামত কাম্য। ভাঙনের ভাঙ। সাদা কাগজটি একটি মানুষকে ক্যাচ। ঘটপত্রীর তালুবন্দি সূর্য, তুর্য বাজে শব্দে শব্দে, তাতে জব্দজন পরিচিতি পায় কবি। টাওয়ার ক্রমশ ওঠে আকাশকে চুম্বন করতে, অনাঘ্রাত আকাশ সবিনয় বিদ্রূপে। আকারকে স্মরণ করায় তার সকল গল্পের সামান্য 3 ডাইমেনশন। বাড়ি বদলের কাজ ব্যস্ত রাখে সকল পিঁপড়েকে। পূর্ণতা সাদা হয়ে ওঠে একগুঁয়েমির হাতে। ঘটনারা মাতব্বর হলে সাদা কাশফুল কাঁদে অবাঞ্ছিত কাদার দাপটে। জলাধারে আলোচনা দানা বেঁধে ওঠে, ভাঙনকে অক্ষর গুনে দেয়। এই ছিল ভাঙনের ভাঙ, অর্থাৎ ভাঙনের নেশা, ভেঙে পড়ার নেশা। কীভাবে ভেঙে পড়ছি তার কিছু বোধ আমার তখন, সেই সময় আমার যা মনে হয়েছিল সেগুলি লিখেছিলাম। পরের কবিতাটি বা পরের লেখাটি হিগস বোসন। সেকেন্ড তার কাঁটাকে ভেঙে কোটি কোটি কোটি। তুমি আছো বলে আমরা আসছি। আমরা আমাদের থেকে প্রসব সিরিজ নয়, বিস্ফোরণ। ধনী হতে হতে আর ধনী নয়। চাঁদের আগে লেগে থাকা দুটো চক খুঁজে পাইনি বারুদের চকে। চকাচকি বিস্তর বেবাক। অত মুচমুচে চুমু রিসিভ হলো না। তাহলে কি ম আর দন্তন্য পাশাপাশি থাকা শেষ? কণাদের জাদু কণাদের নিশ্চয়ই অজানা ছিলই, নাকি জানা? বিজ্ঞান খুঁজছে বিজ্ঞানকে, ঈশ্বর ঈশ্বরকে। আমার প্রসব উঠলে সতীত্ব চুষবি তুই কেন? আজকের গল্প। গল্পের পাশে বিলাসখানি টরি। পাতাবাহারের আহার নরম সূর্য। কাকভোর ফ্ল্যাটে ফ্ল্যাটে করুণাময়ী আম্মা, মাথায় বেলির মালা, টলটলে পুকুর ভরা আলো। দুপাশে সবুজে মেলছে আঁচলের শাড়ি। ওইখানে আজই টপাটপ জন্ম নেওয়া 5-5টি সারমেয় মায়ের কাছে কথা শিখছে। মেনুনের রুমি গুনগুন গানে রুমে রুমে সব অরুণের গায়ে নাভি ঢেলে অতিরিক্তটুকু বাগানের সিজন ফ্লাওয়ার। অলক্তিকার 19-এর বুক হ্যান্ডি। ঝুঁকে ঝুঁকে প্রত্যেকের হাতে হাতে ক্যান্ডি দিতে দিতে রিবনের ফুল হচ্ছে দেখো। হার্বাল চিকিৎসা। কমলা মাঝে মাঝে কমলা ঝেড়ে ফেলে। পছন্দের যেমন ঔকার খুব পছন্দসই, আমি চূর্ণের ভেতর একটা বিন্দু, এই ভাবনাটাকে সেরকম ভাবতে পারো। এ সময় 4-5টা চড়াই আমার জানালায় আঁকা হলে আমি গঙ্গারাম, পীর পয়গম্বর, সুফি বাউল,
আর তোর নাক, চোখ, ঠোঁট আমাকে একটা মৌমাছি। হার্বাল চিকিৎসায় সারিয়ে নেব আমার চোখ, যাতে আপনাকে বলতে পারি, ইস কি দারুণ, ইস দূরে থাকলে বলেই মাইরি দূরত্বকে খুন করতে পেরেছি। এখন অন্যের কবিতা, অনেকে চাইছেন যে কবিতার উপরে আমি কিছু কথা বলি। আমি কবিতার উপর কথা বলতে চাই না, কারণ কবিতা একটি চর্চার বিষয়, কবিতা একটি শোনার বিষয়, অনুভব করার বিষয়। পরস্পরের মধ্যে যে শব্দগুলি আছে সেই শব্দগুলির মধ্যে সম্পর্ক নির্ণয়, শব্দগুলি কিভাবে প্রচলিত যে সম্পর্ক তাকে ভেঙে অন্য কোনোভাবে বৈধ শব্দকে ভেঙে, বৈধ সম্পর্ককে ভেঙে তথাকথিত অবৈধ সম্পর্ক স্থাপন করতে চাইছে, সেগুলো অনুভব করা পাঠকের কাজ। তথাপি কেউ কেউ মাঝে মাঝে বলেন যে কবিতার উপরে কিছু আলোচনা করুন। এখন অন্যের কবিতা নিয়ে আলোচনা করার মতো ধৃষ্টতা আমার নেই। আমি আজকেই যে আমার নিজের কবিতাগুলো পড়লাম, বহুদিন পরে তো আমি এই কবিতাগুলো পেলাম। ধরুন 15 বছর আগে এই কবিতাগুলি ছাপা হয়েছিল, তাহলে নিশ্চয়ই তারও দু এক বছর আগে বা ওই সময়ই আমার কবিতাগুলো লেখা, এবং সেগুলো আমার স্মৃতি থেকে চলেই গিয়েছিল, ওগুলো আমি মনেই রাখতে পারিনি। এখন এই কবিতাগুলো আমার কবিতা না হয়ে অন্যেরও কবিতা হতে পারে। ঝুঁকিটা কম, যে অন্যের কবিতা হলে যদি ভুলভাল বলে ফেলি তাহলে কবির বিরাগ ভাজন হওয়ার ভয় থাকবে না, সেইটা। এখানে যেমন আমি বলছি, কমলা মাঝে মাঝে কমলা ঝেড়ে ফেলে। এখন কমলা শব্দটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করি, কমলা লেবু, কমলা রং, বিভিন্ন রকমভাবে ব্যবহার করি। কমলা আমরা কারোর নামও দিই, কমলা একটি, কমলা একটি মেয়ের নাম। তো সে তার কমলা সুলভ যে আচরণ, কমলা লেবু বা কমলা রং সুলভ যে আচরণ, সেটাকে সে ঝেড়ে ফেলে দিচ্ছে। সব কথা তো বলা হয় না, ইঙ্গিতে রাখা হয়, বাকি ইঙ্গিতটুকু আপনাকে ধরে নিতে হবে। সেটাই শিল্পের কাজ, সেটাই পাঠকের কাজ। ধরিয়ে দেওয়াটা আমার কাজ নয়। আমি নেহাত অনেকের অনুরোধে আজকে এই কাজটুকু করতে সাহস করেছি, শুধুমাত্র নিজের লেখার উপরে। পছন্দের যেমন ঔকার খুব পছন্দসই। এখন পছন্দের যেমন ঔকার খুব পছন্দসই, খুব পছন্দসই, খুব খুব ভালো লেগেছে রে, খুব পছন্দ হয়েছে রে, খুব। তাহলে ঔকার খুব পছন্দসই, পছন্দের ঔকার খুব পছন্দসই। আমি চূর্ণির ভেতর একটা বিন্দু, এই ভাবনাটাকে সেরকম ভাবতে পারো। এ সময় মানে আমি যে চূর্ণির ভেতর একটা বিন্দু, সেটা কেমন না, ওই খুব পছন্দসই, ওই খুব কমলা ঝেড়ে ফেলা, ওই রকম একটা চিত্রকল্প তুমি কল্পনা করতে পারো আমার সম্পর্কে, আমি যখন চূর্ণির ভেতরে আছি, কিভাবে আছি সেটা নিয়ে। এ সময় 4-5টা চড়াই আমার জানালায় আঁকা হলে আমি গঙ্গারাম, পীর পয়গম্বর, সুফি বাউল, আর তোর নাক, চোখ, ঠোঁট আমাকে একটা মৌমাছি। এই যে তোর নাক, চোখ, ঠোঁট আমাকে একটা মৌমাছি, অর্থাৎ তোমার নাক, চোখ, ঠোঁটের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের যে আকর্ষণ, তা আমাকে একটি মৌমাছির মতো করে দংশন করছে, আমাকে আকর্ষণ করছে, মানে আমাকে দংশন করছে। তোর নাক, চোখ, ঠোঁট সবই আমার কাছে এখন একটা মৌমাছি হয়ে যাচ্ছে। এই হলো, এইভাবে লাইন ধরে ধরে তো কবিতার মানে করা যায় না, করা উচিত নয়। করা যায় না কিনা আমি জানি না, করা উচিত নয়। যেমন গল্পের পাশে বিলাসখানি টরি, পাতাবাহারের আহার নরম সূর্য। বুঝতেই পারছেন, গল্পের পাশে বিলাসখানি টরি আমার আলাদা করে বোঝানোর কোনো, হিগস বোসন সম্পর্কে যে লেখাটি করেছি সেখানে হিগস বোসন যেমন একটি কণাকে ভেঙে তার ভেতর থেকে পার্টিকেলগুলোকে বার করে, বোসন কণা বার করছে, প্রোটনে ঘর্ষণ ঘটিয়ে তার ভেতর থেকে বোসন কণা এবং অন্যান্য আরও কণা বার করছে, ঠিক সেইভাবে শব্দের ভেতর থেকেও
কণাগুলো শব্দের যে কণাগুলো সেগুলোকে ভেঙে ভেঙে বার করা হচ্ছে। যেমন অত মুচমুচে চুমু রিসিভ হলো না, তাহলে কি ম আর দন্তন্যর পাশাপাশি থাকা শেষ? অর্থাৎ আমি বলতে চাইছি, তাহলে কি মনের দিন শেষ, মানুষের মন বলে আর কিছু থাকবে না? তো ম আর দন্তন্যর পাশাপাশি থাকা শেষ, এই তো বক্তব্য। কণাদের জাদু কণাদের নিশ্চয়ই অজানা ছিলই। কণাদের জাদু কণাদের নিশ্চয়ই অজানা ছিল, নাকি জানা? কণারা নিজেরা কি তাদের নিজেদের যে জাদু, নিজেদের ভেতরে যে বিশাল জগৎ, ইলেকট্রন প্রোটন, তার আবর্তন, তার ধর্ম, তার আচার আচরণ, তার সমস্ত কিছু খেল, হ্যাঁ, গোটা ব্রহ্মাণ্ড জুড়ে এই যে খেল, সেটা কি কণারা নিজেরা জানতো? তাদের এই জাদু ক্ষমতা, যেমন আমি যে একটি মানুষ হিসাবে আমার কতটা ক্ষমতা, আমি তা কি জানি? নাকি জানা? হয়তো কণারা জানতো, হয়তো বা জানতো না। সেটা খুঁজে বার করতে হবে। সেটা কে খুঁজবে? না বিজ্ঞান খুঁজছে বিজ্ঞানকে, ঈশ্বরকে। ঈশ্বর কণা, ঈশ্বরকে। ঈশ্বর খুঁজছেন ঈশ্বর কণাকে, ঈশ্বর কণা খুঁজছেন ঈশ্বরকে। ঈশ্বর কণা, হিগস বোসন কণা খুঁজছে ঈশ্বরকে, শক্তিকে, পাওয়ারকে, স্রষ্টাকে। এই তো ব্যাপার। এই যেমন ধ্বনি শব্দটা অনেকবার ব্যবহার আছে, ধ্বনির বিভিন্ন রকমের বানানো হয়, বিভিন্ন রকমের অর্থ হয়, বিভিন্ন রকম। এখানে আমি যখন পড়ে যাচ্ছি, অত শুদ্ধভাবে উচ্চারণ আমি হয়তো করতে পারছি না, আমার জীবের জড়তা দিয়ে প্রকটভাবে পরিষ্কারভাবে ধরতে পারছি না। এটা যারা ধ্বনি বিশেষজ্ঞ, যারা এই ব্যাপারে পড়াশোনা করেন, যারা এ বিষয়ে ওস্তাদ, দক্ষ, তারা হয়তো এটা পড়বার সময় ঠিক 3টে ধ্বনি আপনাকে আলাদা করে বুঝিয়ে দিতে পারবেন। তো এইরকম কিছু অবাঞ্ছিত কথা আজকে বললাম। দৃষ্টিক্লোন নয়, এই পত্রিকা থেকে কবিতা পাঠ পড়বে আমার দৃষ্টিকোণ, কবিতার উপরে, কবিতার সম্পর্কে, আমার কবিতা সম্পর্কে আমার দৃষ্টিকোণ নিয়ে 2-4টি কথা বললাম। বাদ বাকি ভুল ত্রুটির জন্যে নমস্কার।